বর্তমান বিশ্বে যত কারেন্সি আছে তার 96% মানি প্রাইভেট ব্যাংক জেনারেট করে, আর এই প্রসেসকে বলা হয় ডিপোজিট মানি ক্রিয়েশন। মানি ক্রিয়েট করা হয় যখন কেউ ব্যাংকে যায় ঋণ গ্রহণের জন্য। ব্যাংক একটি অ্যাকাউন্ট খোলে এবং ফান্ডস ইস্যু করে দেয়। সবাই মনে করে ঋণ এইভাবে কাজ করে যে একজন সঞ্চয়কারী তার অর্থ নিয়ে ব্যাংকে যায়, ব্যাংকে আমানত রাখে এবং ব্যাংক সেই অর্থ অন্য কাস্টমারকে ঋণ হিসেবে প্রদান করে। যেমন কেউ একজন বাড়ি বা গাড়ি ক্রয় করবে অথবা ব্যবসা পরিচালনা করবে। তবে বাস্তবতা ইহা নহে। যদি কেউ সেভিং অ্যাকাউন্ট খোলে তবে তার অর্থ সেভিং অ্যাকাউন্টেই মজুদ থাকে। ব্যাংকের জন্য সুবিধা হলো সেই ব্যক্তি চাইলেই টাকা যখন তখন তুলতে পারবে না, আর ব্যাংক যখন কোনো লোন ইস্যু করে তখন সে শূন্য থেকে মানি ক্রিয়েট করে। ব্যাংকে আমানত রাখা এবং ব্যাংকের লোন ইস্যু করা এই দুটি প্রসেসের মধ্যে কোনো সম্পর্ক নেই। যদিও ব্যাপারটা বাহির থেকে দেখতে এমনটাই দেখায় এবং যদিও টেক্সট বইগুলোতে এমনটাই লেখা থাকে। এখন দেখুন কিভাবে এই জাদু বাস্তবে কাজ করে। ধরুন একজন কাস্টমার ব্যাংক থেকে লোন নিতে চায় 10,000 ইউরো। ব্যাংক দাদাকে এখন যা করতে হবে তা হলো শুধুমাত্র 1% থেকে 3% মানি ডিপোজিট রাখতে হবে। 1% হলে কমপক্ষে 100 ইউরো ডিপোজিট রাখতে হবে 10,000 ইউরো লোন দেওয়ার জন্য। বাস, কাজ শেষ। এই মহৎ কাজের জন্য ব্যাংকে অ্যালাউ করা হয় যাতে সে ঋণ গ্রহীতা বা কাস্টমারের অ্যাকাউন্টে 10,000 ইউরো ট্রান্সফার করতে পারে। শুধুমাত্র একটি বাটন টিপে দেয়া, আর কিছু না। প্রাইভেট ব্যাংক 10,000 ইউরোর ইলেকট্রনিক মানি জেনারেট করে ফেলল মাত্র 100 ইউরো ব্যাংকে জমা রেখে। বিশ্বাস হয়? না হলে আজ থেকেই বিশ্বাস করা শুরু করে দিন। এখানেই শেষ নয়, বিনিময়ে ব্যাংক সুদও পাবে। এটাই হলো ডিপোজিট মানি ক্রিয়েশন, অর্থাৎ $100 ডিপোজিট রেখে 10,000 ইউরোর ইলেকট্রনিক মানি লোন দেয়া, ইন্টারেস্ট সহ। এই ডিপোজিট মানি ক্রিয়েশন হচ্ছে একটি ওপেন লাইসেন্স মানি ক্রিয়েট করার জন্য হাওয়া থেকে, যা শুধুই কিছু নাম্বার কম্পিউটারে। ব্যাংক তো অনেক খুশি যে তারা এমনটা করতে পারছে। কে এমন সুযোগ মিস করতে চাইবে? এটা শতভাগ লিগালাইজড থেফট, অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত অনুমোদিত চুরি। এমন আর কে আছে যে হাওয়া থেকে মুনাফা করতে পারে? আর এটাই পৃথিবীর নিয়ম। সততা হতে প্রতারণায় মুনাফা বেশি। পৃথিবীর 96%-এর বেশি মানি শুধুই কম্পিউটারে থাকা কিছু নাম্বার। আপনি কি মনে করেন যে এর কোনো পরিণতি নেই? আছে, এবং তা ধেয়ে আসছে। এভাবেই আমরা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছি। মানুষ বলে টাকা গাছে ধরে না, কিন্তু সত্য হলো আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গাছে টাকা ধরার থেকেও দ্রুত টাকা তৈরি করতে পারে। পৃথিবীর বেশিরভাগ মানুষই জানে না কাগজের টাকা কিভাবে তৈরি করা হয়। ইকোনমিস্ট এবং ব্যাংকাররা এত কঠিনভাবে উপস্থাপন করে যে মানুষ মনে করে এগুলো তারা কখনোই কোনো দিনও বুঝতে পারবে না। কিন্তু এই ভিডিওতে এমনভাবে সকল পর্দা উন্মোচন করা হবে যেন সকলেই এই চুরি বুঝতে পারে, ইনশাআল্লাহ। পৃথিবীর সকল আধুনিক দেশ এবং সোসাইটি প্রায় একইভাবে টাকা তৈরি করে থাকে। তবে যেহেতু US ডলার পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত টাকা, তাই এই ভিডিওটিতে ইউনাইটেড স্টেটসের উদাহরণই উপস্থাপন করা হবে। ইউনাইটেড স্টেটসের সব কিছু শুরু হয় রাজনীতিবিদদের থেকেই। তারা প্রতি নির্বাচনের আগে বলেন, আমাকে ভোট দিন, তাহলে আমি এটা নিশ্চিত করব যাতে করে আমার সরকার আপনাদের ভালো সেবা ও সুবিধা প্রদান করে, অবশ্যই আমার বিপক্ষ দলের তুলনায়। তবে কোনো সেবাই বিনামূল্যে আসে না, আর এমনটা করতে গিয়ে সরকার তার আয়ের তুলনায় ব্যয় বেশি করে থাকে। আর এই ধরনের ব্যয়কে বলা হয় ডেফিসিট স্পেন্ডিং বা ঘাটতি ব্যয়।
ইউনাইটেড স্টেটস ও অন্যান্য দেশের মতো ঘাটতি ব্যয়ের অর্থ যোগানের জন্য তারা তাদের ট্রেজারির মাধ্যমে অর্থ ঋণ হিসেবে গ্রহণ করে থাকে এবং এটা করা হয় বন্ড ইস্যু করার মাধ্যমে। এখন প্রশ্ন হলো বন্ড কি? যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তবে দেখবেন যে বন্ড আসলে কিছুই নয়, বরং একটি আইওইউ। আইওইউ হচ্ছে IOU, অর্থাৎ আমি আপনার কাছে ঋণগ্রস্ত। এটি একটি দলিল যা ঋণকে স্বীকার করে। সরকারের ট্রেজারি যে বন্ড ইস্যু করে, যা মূলত একটি আইওইউ, একটি কাগজের টুকরো যেখানে কিছু সংখ্যা ছাপানো থাকে এবং যেখানে লেখা থাকে, আমাকে অর্থ ঋণ দাও, আমি 10 বছর পর তোমাকে সুদ সহ আসল ফেরত দিব। এখানে আমাদেরকে যা বুঝতে হবে তা হলো ট্রেজারি বন্ড মূলত আমাদের ন্যাশনাল ডেট, অর্থাৎ পুরো জাতিকেই ঋণগ্রস্ত করা হয়। আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেই এই ঋণ সুদ সমেত শোধ করতে হবে, বর্তমান এবং ভবিষ্যতে ট্যাক্স প্রদানের মাধ্যমে। অতএব আমেরিকার সরকার যখন বন্ড ইস্যু করে, তখন সে ভবিষ্যৎ হতে সমৃদ্ধি উন্নয়নকে চুরি করে বর্তমানে ব্যয় করে। পুরো প্রক্রিয়া শুরু হয় যখন ইউনাইটেড স্টেটসের ট্রেজারি বন্ড অকশন বা বন্ড নিলামে বিক্রির আয়োজন করে এবং পৃথিবীর বড় বড় ব্যাংকগুলো সেই নিলামে অংশগ্রহণ করে, যাতে করে ইস্যু করা বন্ডগুলো কিনতে পারে এবং সুদ উপার্জনের মাধ্যমে মুনাফা করতে পারে। অতঃপর এই ব্যাংকগুলো ট্রেজারি থেকে কেনা বন্ডের কিছু অংশ ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে ফেডারেল রিজার্ভের কাছে মুনাফায় বিক্রি করে। ফেডারেল রিজার্ভ হচ্ছে আমেরিকার সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, যেমন বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক। আর ওপেন মার্কেট অপারেশনস হচ্ছে ফেডারেল রিজার্ভ বোর্ডের হাতে থাকা একাধিক টুলসগুলোর মধ্যে একটি টুলস, যা দিয়ে মনিটারি পলিসিকে প্রভাবিত করা হয়। এক কথায় ওপেন মার্কেট অপারেশনস হচ্ছে যখন ফেডারেল রিজার্ভ ট্রেজারি বিলস বা ট্রেজারি বন্ড অর্থাৎ গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনা বেচা করে, যার মাধ্যমে ইকোনমিতে থাকা অর্থের পরিমাণকে পরিবর্তন করা হয়। এবার মূল আলোচনা চলুন। কমার্শিয়াল ব্যাংকগুলো যখন গভর্নমেন্ট হতে ক্রয়কৃত ট্রেজারি বন্ডগুলো ফেডারেল রিজার্ভের কাছে বিক্রি করে, তখন ফেডারেল রিজার্ভ এই বন্ডসগুলোর জন্য পে করতে অসংখ্য বোগাস জাল চেক লিখে দেয়। ভাবছেন বোগাস জাল চেক কেন বলছি? কারণ ফেডারেল রিজার্ভে যদি কোনো ডলারই না থাকে, তবে তারা চেক কিভাবে লিখে? তাদের ব্যালেন্স সব সময় শূন্য, একটি ডলারও তাদের অ্যাকাউন্টে থাকে না, অথচ বিলিয়ন বিলিয়ন ডলারের চেক লিখে দিচ্ছে। ফেডারেল রিজার্ভ নিজেই বলেছে, when you or I write a check, there must be sufficient funds in our account to cover the check. But when the Federal Reserve writes a check, there is no bank deposit on which that check is drawn. When the Federal Reserve writes a check, it is creating money. অর্থাৎ আমি আপনি যখন চেক লিখি, তখন অবশ্যই আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকা শর্ত, যাতে করে সেই টাকা আমার আপনার চেককে কাভার করতে পারে। অন্যথায় এই চেক বাউন্স হয়ে যাবে। কিন্তু যখন ফেডারেল রিজার্ভ কোনো চেক লিখে, তখন তার কোনো ব্যাংক ডিপোজিট থাকে না, যার উপর নির্ভর করে এই চেক লেখা হচ্ছে। অতএব ফেডারেল রিজার্ভ যখন চেক লিখে, তখন সে ডলার সৃষ্টি করে এবং সেই ডলার আসে হাওয়া থেকে। এরপর সেই বোগাস জাল চেকগুলো ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করে এবং ঠিক সেই মুহূর্তে কারেন্সি বা ডলার অস্তিত্বে আসে। এভাবেই ইকোনমিতে কারেন্সি প্রবেশ করানো হয় এবং এভাবে ব্যাংকগুলো পরবর্তী ট্রেজারি অকশনে আবার গভর্নমেন্ট সিকিউরিটিজ যেমন ট্রেজারি বিলস, ট্রেজারি নোটস, ট্রেজারি বন্ডস ক্রয় করে। চেক মূলত কি? আমরা সাধারণত যে চেকগুলো লিখি সেগুলো একটি আইওইউ। আইওইউ কি তা আমরা একটু আগে আলোচনা করেছি। আমরা সাধারণ মানুষরা যখন চেক লিখি তখন মূলত একটি নোট তৈরি করি, যেখানে বলা হয় যে এই হলো আমার আইওইউ নগদ টাকার জন্য। আপনাকে যা করতে হবে তা হলো আপনি ব্যাংকে যাবেন এবং এই চেক জমা দিয়ে নগদ টাকা গ্রহণ করবেন।
সেই আইওইউ এর বিপরীতে যা ব্যাংক আপনাকে একসময় দিয়েছিল আপনার ডিপোজিটের বিপরীতে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই পুরো প্রক্রিয়াটি বুঝেছেন কিনা, কারণ আমরা একটু পরে আবার এখানেই ফিরে আসব। পুরো প্রক্রিয়াটি আবার ভালো করে শুনুন। প্রথমে ট্রেজারি আইওইউ বা বন্ড ইস্যু করে, তারপর কমার্শিয়াল ব্যাংকগুলো সেই আইওইউগুলো ক্রয় করে নেয় নগদ ডলার দিয়ে। তারপর ফেডারেল রিজার্ভ তাদের আইওইউ বা চেক লিখে দেয় এবং সেই আইওইউ বা চেকগুলো ব্যাংকগুলোকে হস্তান্তর করে এবং এর পরিবর্তে ব্যাংকগুলোর কাছে থাকা ট্রেজারির আইওইউ বা বন্ডগুলো নিজেদের কাছে নিয়ে নেয়। অর্থাৎ ট্রেজারির আইওইউর পরিবর্তে ফেডারেল রিজার্ভের আইওইউ, অন্য কথায় ট্রেজারির বন্ডের পরিবর্তে ফেডারেল রিজার্ভের চেকস ব্যাংকগুলোর হাতে ধরিয়ে দেয় এবং ঠিক সেই মুহূর্তে অলৌকিকভাবে ব্যাংকগুলোর হাতে ডলার চলে আসে। প্রকৃত অর্থে এখানে যা হচ্ছে তা হল ফেডারেল রিজার্ভ এবং ট্রেজারি একে অপরের আইওইউ অদল বদল করছে, মাঝখানে মিডলম্যান হিসেবে থাকা কমার্শিয়াল ব্যাংকগুলোকে ব্যবহার করার মাধ্যমে, এবং অ্যাব্রাকাডাব্রা ডলার তৈরি হয়ে গেল। কোথা থেকে? হাওয়া থেকে। এভাবে এই প্রক্রিয়াটি বারবার, হাজারবার পুনরাবৃত্তি করা হয় এবং এই জালিয়াতি চলতেই থাকে বছরের পর বছর, যা ইউনাইটেড স্টেটসের ব্যাংকগুলোকে ধনবান করছে আর সাধারণ জনগণকে ঋণের বোঝায় জর্জরিত করছে, অর্থাৎ জাতীয় ঋণ বা ন্যাশনাল ডেট রেইজিং এর মাধ্যমে। এই সিস্টেমের শেষ ফলাফল হচ্ছে ফেডারেল রিজার্ভের ট্রেজারি বন্ডের স্তূপ তৈরি হয় এবং ট্রেজারিতে ডলারের পাহাড়, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল কাগজের ডলার অস্তিত্বে আসে। ফেডারেল রিজার্ভ এবং ইউএস গভর্নমেন্ট এই ডলারগুলোকে বলে বেইজ মানি। মূলত এগুলো বেইজ মানি নয়, বরং বেইজ কারেন্সি। মানি এবং কারেন্সির মধ্যে কি পার্থক্য তা এই সিরিজের প্রথম পর্বেই আলোচনা করা হয়েছে, তাই এখানে আর আলোচনা করব না। যারা প্রথম পর্ব দেখেছেন তারা অবশ্যই জানেন মানি এবং কারেন্সির মধ্যে কি পার্থক্য বিদ্যমান। অতঃপর ট্রেজারি সেই নতুন তৈরি করা ডলারগুলো ইউএস গভর্নমেন্টের বিভিন্ন ব্রাঞ্চ মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেয়, আর ইউএস প্রেসিডেন্ট তখন বলে, ফেডারেল রিজার্ভ আপনাকে অনেক ধন্যবাদ। এরপর ইউনাইটেড স্টেটসের সরকার ডেফিসিট স্পেন্ডিং অর্থাৎ ঘাটতি ব্যয় ব্যস্ত হয়ে পড়ে, যেমন পাবলিক ওয়ার্ক, সোশ্যাল প্রোগ্রাম এবং যুদ্ধ। অতএব একদিকে কেন্দ্রীয় ব্যাংক আর অন্যদিকে প্রাইভেট ব্যাংক। জার্মান ইকোনমিস্ট রিচার্ড ওয়ার্নার বলেন, নিজেকে জিজ্ঞাসা করুন ব্যাংকের কাছে মানি কোথা হতে আসে যখন সে লোন প্রদান করে থাকে। তিনি 2014-তে এবং 2016-তে দুটি পেপার পাবলিশ করেন, যেখানে তিনি কনক্লুশনে বলেন, ব্যাংক মোটেও ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ বা আর্থিক মধ্যস্থতাকারী নয়। অর্থাৎ ব্যাংক আমানত গ্রহণ করে এবং তা হতে অন্যদের মানি ঋণ হিসেবে প্রদান করে থাকে। তিনি বলেন এটি মিথ্যা। সুতরাং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন থিওরি ভুল। তিনি আরো বলেন, ব্যাংক তার কাছে রক্ষিত রিজার্ভ থেকেও মানি ঋণ হিসেবে দেয় না। অর্থাৎ ফ্র্যাকশনাল রিজার্ভ থিওরিও সঠিক নয়। তবে যারা ফ্র্যাকশনাল রিজার্ভ থিওরি কি জানেন না, তাদের জন্য একটি ডেমো। এবার ঠান্ডা মাথায় উদাহরণটি দেখুন। এটা আপনার কাছে শকিং হতে পারে। যখন আপনি আপনার টাকা ব্যাংকে ডিপোজিট করেন, আপনি তখন মূলত টাকাগুলো অ্যাকাউন্টে ডিপোজিট করছেন না, যা নিরাপদে রেখে দেওয়া হবে, বরং আমরা আমাদের টাকাকে প্রকৃত অর্থে ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকি এবং কিছু নির্দিষ্ট লিগ্যাল লিমিটসের মধ্যে থেকে ব্যাংক চাইলেই আপনার দেওয়া ঋণের এই অর্থকে যে কোনোভাবেই ব্যবহার করতে পারে, যেমন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়া। আর এখানেই টাকা তৈরির মেশিন তার সর্বোচ্চ গতিতে পৌঁছায়, কারণ এখানে এসেই ফ্র্যাকশনাল রিজার্ভ লেন্ডিং নামক একটি ধারণা জন্ম নেয়। ফ্র্যাকশনাল রিজার্ভ লেন্ডিং হচ্ছে ব্যাংকগুলোকে লিগালি অ্যালাউ করা হয় যে তারা আপনার ডিপোজিটের একটি ফ্র্যাকশনকে রিজার্ভ রেখে
বাকি টাকা অন্য কোথাও লোন দিতে পারবে। যদিও এক এক দেশের রিজার্ভ রেশিও এক এক রকম, তবে আমরা আমাদের এক্সাম্পলে 10% রিজার্ভ রেশিও ব্যবহার করব। যদি আপনি আপনার অ্যাকাউন্টে $100 ডিপোজিট করেন, তবে ব্যাংক লিগালি আপনার অ্যাকাউন্ট থেকে $90 নিয়ে নিতে পারবে এবং অন্য কাউকে লোন দিতে পারবে আপনাকে না জানিয়ে। ফ্র্যাকশনাল রিজার্ভ থিওরি অনুযায়ী ব্যাংকগুলোকে অবশ্যই আপনার ডিপোজিটে $10 রিজার্ভ রাখতেই হবে, যাতে করে যদি কখনো কিছু ডলার নিতে আপনি ব্যাংকে চলে আসেন। ব্যাংকে রাখা এই রিজার্ভকে বলা হয় ভল্ট ক্যাশ। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার ডিপোজিট হতে $90 নিয়ে নেওয়া হয়ে থাকে, তবে কেন এখনো আপনার অ্যাকাউন্টে $100 দেখাচ্ছে? কারণ ব্যাংক এর বদলে আইওইউ তৈরি করেছে, যাকে ব্যাংক ক্রেডিট বলা হয়। যদি বিষয়টি বুঝতে কষ্ট হয়ে থাকে তবে শুনুন ফেডারেল রিজার্ভ নিজেই কি বলছে, একদম সহজ ইংরেজিতে। Commercial banks create checkbook money whenever they grant a loan, simply by adding new deposit dollars in accounts on their books in exchange for a borrower's IOU. অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো ঋণ প্রদান করে, তখন তারা চেকবুক মানি সৃষ্টি করে শুধুমাত্র তাদের বইয়ের হিসাবে নতুন ডিপোজিট ডলার যোগ করার মাধ্যমে, এবং তা করা হয় ঋণ গ্রহীতার আইওইউর পরিবর্তে। এই নতুন ডিপোজিট ডলার যা ব্যাংক তাদের হিসাবের বইতে যোগ করে, সেগুলো আর কিছুই না, শুধুমাত্র সংখ্যা, যা ব্যাংকের কর্মচারীরা তাদের কম্পিউটারে টাইপ করে থাকে। যদিও এই ব্যাংক ক্রেডিট নাম্বারগুলো বা আইওইউ নাম্বারগুলো ফেডারেল রিজার্ভ কর্তৃক ছাপানো বেস কারেন্সি বা কাগজের ডলার থেকে অনেক আলাদা, কারণ এগুলো শুধুমাত্র কম্পিউটারই এক্সিস্ট করে, তারপরও এই সংখ্যাগুলোই কারেন্সি। অতএব এখন মোট $190 এক্সিস্ট করছে ইকোনমিতে। এখন মানুষ সাধারণত ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে কোনো কিছু ক্রয় করার জন্য। কেউ হয়তো বাড়ি, কেউ হয়তো গাড়ি অথবা অন্য কোনো কিছু ক্রয় করবে বা কোথাও ইনভেস্ট করবে। ধরুন একজন ঋণ গ্রহীতা ব্যাংক হতে $90 ঋণ হিসেবে গ্রহণ করলো, যা ব্যাংক তাকে ঋণ হিসেবে দিয়েছে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করা $100 থেকে, এবং উক্ত ব্যক্তি সেই $90 দিয়ে একটি গাড়ি ক্রয় করলো এবং $90টি গাড়ির বিক্রেতাকে প্রদান করলো। তারপর সেই বিক্রেতা $90টি তার অ্যাকাউন্টে ডিপোজিট করলো এবং তার ব্যাংক সেই $90-এর 90% অর্থাৎ $81 অন্যদেরকে ঋণ হিসেবে প্রদান করলো, এবং ব্যাংক তার নিজের কাছে $9 রেখে দিল, অথচ বিক্রেতার অ্যাকাউন্টেও $90ই দেখালো। এখন ইকোনমিতে মোট $271 এক্সিস্ট করছে। এই প্রক্রিয়া এভাবেই রিপিট হতেই থাকে এবং সেই $100 বেজ মানে $1000 ব্যাংক ক্রেডিট তৈরি করে ফেলে। ফ্র্যাকশনাল রিজার্ভ থিওরি মতে এই পুরো $1000 মাত্র $100 দ্বারা ব্যাকড, যা শুধুই কাগজের, এবং এই $100 কাগজ ব্যাকড বাই বাতাস। আমরা আগেও বলেছি যে রিজার্ভ রেশিও ভ্যারি করে থাকে। কোনো ডিপোজিটের জন্য রিজার্ভ রেশিও 3%, 4%, 1%ও। রিজার্ভ রেশিও নির্ভর করে দেশ, ব্যাংক এবং ডিপোজিটের ধরনের উপর। বাস্তবতা হচ্ছে ব্যাংকের মাধ্যমে কারেন্সি সাপ্লাইয়ের পরিমাণ এর থেকেও অনেক বেশি এবং দ্রুত। যত বেশি লোন নেয়ার গ্রহীতার সংখ্যা বাড়বে, তত বেশি কারেন্সি সাপ্লাইও বাড়বে। অতএব আবার একবার দেখে নিন, যখন কারেন্সি ব্যাংকে ডিপোজিট করা হয়, ব্যাংক সেই কারেন্সিকে ঋণ হিসেবে প্রদান করে। সেই ঋণ আবার ব্যাংকে গিয়ে রিডিপোজিট হয়, অতঃপর আবার ঋণ হিসেবে প্রদান করা হয়, আবার রিডিপোজিট হয়, আবার রিলেন্ট হয়, আবার রিডিপোজিট, আবার রিলেন্ট, ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন। এভাবে ব্যাংক ক্রেডিট তৈরি হতেই থাকে আর ইকোনমিতে কারেন্সি সাপ্লাই এক্সপেনশন হতেই থাকে। পুরো পৃথিবীতে টোটাল কারেন্সি সাপ্লাইয়ের অধিকাংশই এই ব্যাংকিং সিস্টেম হতেই আসে। এ ব্যাপারে সকলেই একমত যে পৃথিবীতে যত কারেন্সি ইকোনমিতে রয়েছে তা 92 থেকে 96%, কারো মতে 97% হচ্ছে শুধুই বাতাস, যা এমনকি কাগজেরও নয়, স্বর্ণ তো দূরের কথা, যা শুধুই কিছু সংখ্যা, কিছু নাম্বার কম্পিউটারে।
অর্থাৎ এই 96% কারেন্সি সরকার বা কেন্দ্রীয় ব্যাংক ছাপায়নি। এ সবই ব্যাংকিং সিস্টেমের তেলেসমাতি। বাকি অংশ পরের পর্বটিতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।